আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বেসিক ইলেকট্রিসিটি বই হতে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। তো এই অধ্যায়টি আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে ইলেকট্রিসিটি অর্থ কি। তো ইলেকট্রিসিটির বাংলা হচ্ছে বিদ্যুৎ। আমরা দেখি যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ অর্থ কি, এই বিষয়টা আগে আমরা জানবো যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ অর্থ কি। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ হচ্ছে এক প্রকার অদৃশ্য শক্তি যা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না। কারণ ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আমরা দেখতে পাই না, ধরতে পারি না, এবং এটা আমরা কান দিয়েও শুনতে পাই না যে এখানে বিদ্যুৎ আছে। শুধুমাত্র এটা অনুভব করা যায়। তো অনেকেই খুব সহজে বলতে পারে যে আমরা তো কারেন্টের বাল্বে আলো জ্বলা দেখতে পাই, হিটার গরম হওয়া দেখতে পাই। মূলত এগুলা বিদ্যুৎ না, এগুলা হচ্ছে বিদ্যুতের প্রভাব বা বিদ্যুৎ প্রবাহের ফল। তো এখন আমরা বলবো যে বিদ্যুৎ কাকে বলে। বিদ্যুৎ হচ্ছে এক প্রকার অদৃশ্য বল বা শক্তি যা তাপ, আলো, শব্দ ইত্যাদি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে বিদ্যুৎ আবিষ্কার হলো বা কিভাবে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এই বিষয়টা আসলো। তো ইলেকট্রিসিটি এসেছে, আমরা দেখি এখানে ইলেকট্রিসিটি এই শব্দটি এসেছে দুইটি শব্দ হতে। একটা শব্দ হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন আর আরেকটি শব্দ হচ্ছে অ্যাম্বর। একটা শব্দ হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে অ্যাম্বর। অ্যাম্বর মূলত হচ্ছে পাইন গাছের আঠা। পাইন গাছের আঠাটাকে বলা হয় অ্যাম্বর। প্রাচীনকালে গ্রিক পণ্ডিত থ্যালেস উনি অ্যাম্বর আঠার সাথে রেশমি কাপড় ঘষছিলেন। এরপরে তিনি দেখলেন যে এটা হচ্ছে কোনো রেশমি কাপড় ঘষার ফলে পরে এই জিনিসটি কোনো কাগজ বা পাতলা কোনো জিনিসকে আকর্ষণ করছে। তাহলে আমরা জানলাম কি প্রাচীন গ্রীসের একজন পণ্ডিত থ্যালেস উনি অ্যাম্বর গাছের আঠার সাথে রেশমি কাপড় ঘষছিলেন। এরপরে দেখলেন যে এই অ্যাম্বর গাছের আঠাটি পাতলা কোনো জিনিস যেরকম কাগজ বা এর চাইতে পাতলা কোনো জিনিসকে আকর্ষণ করছে। এখান থেকে উনি বা এটাই হচ্ছে মূলত বিদ্যুৎ উৎপন্ন বা বিদ্যুৎ সম্পর্কে চিন্তাধারার প্রাণ কেন্দ্র, বা এখান থেকে বিদ্যুৎ কথাটার জন্ম হয়েছে বা বিদ্যুৎ নিয়ে চিন্তা করার জন্য একটা যুগ বা একটা সময়ের সূচনা হয়েছে। তো আমরা ইলেকট্রিসিটি কিভাবে উৎপন্ন হলো বা বিদ্যুৎ কিভাবে প্রথম উৎপন্ন হলো এই বিষয়টি জানতে পারলাম। এখন আমরা জানবো যে চার্জ বিষয়টা কি বা চার্জ কত প্রকার। চার্জ মূলত হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, আর দুই নম্বর হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। আচ্ছা, তাহলে চার্জ কত প্রকার পেলাম আমরা? দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জ কাকে বলে? কোনো একটা নিরপেক্ষ পদার্থ হতে যদি কিছু সংখ্যক ইলেকট্রন বের হয়ে যায় বা একটা নিরপেক্ষ বস্তু হতে যদি কিছু সংখ্যক ইলেকট্রন কমে যায় তখন তাকে বলা হয় পজিটিভ চার্জ। এবার আমরা দেখব নেগেটিভ চার্জ কাকে বলে। অর্থাৎ কোন নিরপেক্ষ পদার্থ হতে যদি নিরপেক্ষ পদার্থে যদি কিছু পরিমাণ ইলেকট্রন নতুন করে যোগ হয় তখন তাকে বলা হয় নেগেটিভ চার্জ। অর্থাৎ যদি কোনো নিরপেক্ষ পরমাণুতে বা পদার্থে যদি কিছু ইলেকট্রন যোগ হয় তখন তাকে বলা হয় নেগেটিভ চার্জ, আর নিরপেক্ষ পদার্থ হতে যদি কিছু ইলেকট্রন বের হয়ে যায় তখন তাকে বলা হয় পজিটিভ চার্জ। তাহলে চার্জ হতে হলে হয় ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা ইলেকট্রনটাকে ত্যাগ করতে হবে। অর্থাৎ হয় ইলেকট্রন বাড়তি থাকবে অথবা ইলেকট্রনের ঘাটতি থাকবে। তো
তো আমরা এখান থেকে চার্জ কত প্রকার এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব যে বিদ্যুৎ কত প্রকার বা ইলেকট্রিসিটি কত প্রকার। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এর প্রকার ভেদ। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে স্থির বিদ্যুৎ, আর দুই নম্বর হচ্ছে চল বিদ্যুৎ। তাহলে এক নম্বর আমরা জানবো স্থির বিদ্যুৎ সম্পর্কে। স্থির বিদ্যুৎ কাকে বলে? ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং যে বিদ্যুৎটি একটি নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে তাকে বলা হয় স্থির বিদ্যুৎ। যেরকম একটা কর্ককে যদি আমরা রেশমি কাপড় বা সিল্কের কাপড় দিয়ে ঘষি তাহলে ওই কর্কটি হচ্ছে পাতলা কাগজের টুকরাকে আকর্ষণ করে, এটা মূলত স্থির বিদ্যুতের উদাহরণ। তাছাড়াও আমরা মাঝে মধ্যে গা থেকে যদি পলিস্টারের কাপড় খুলতে যাই বা জামা খুলতে যাই তখন আমরা দেখি যে আমাদের গায়ের লোমটাকে ওই জামাটা আকর্ষণ করছে, অর্থাৎ গায়ের লোমগুলা আস্তে আস্তে উপরের দিকে দাঁড়িয়ে যাচ্ছে। তো এটা মূলত স্থির বিদ্যুতের একটা উদাহরণ। তারপরে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ঘরে জামা রেখে দিলে মনে হয় জামাটা থেকে অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছে, মূলত ফাল্গুন এবং চৈত্র মাসে এই জিনিসটা বেশি দেখা যায়। তো এই বিষয়টা হচ্ছে মূলত স্থির বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন হওয়ার ফলে এই বিষয়গুলা ঘটছে, অর্থাৎ ঘর্ষণের ফলে আমরা দেখতে পেলাম বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং এটা হচ্ছে স্থির বিদ্যুতের উদাহরণ। এরপর দুই নম্বর আমরা দেখবো চল বিদ্যুৎ। জলবিদ্যুৎ কাকে বলে? যে বিদ্যুৎ কোনো একটা স্থানে উৎপন্ন হয়ে ওই স্থানে স্থির না থেকে চলতে থাকে, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় বা যাত্রা করে, তাকে বলা হয় মূলত জলবিদ্যুৎ। তো জলবিদ্যুৎ মূলত আবার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে দেখি আমরা যে জলবিদ্যুতের আবার দুটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে একমুখী বিদ্যুৎ, আর দুই নাম্বার হচ্ছে পরিবর্তনশীল বিদ্যুৎ। একমুখী বিদ্যুৎটাকে বলা হয় ইংলিশে ডিসি কারেন্ট এবং পরিবর্তনশীল বিদ্যুৎটাকে বলা হয় এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট। তো এখন আমরা একমুখী বিদ্যুৎ বা ডিসি কারেন্ট সম্পর্কে জানবো, তারপরে আমরা জানবো পরিবর্তনশীল বিদ্যুৎ বা অল্টারনেটিভ কারেন্ট, এই বিষয়টা জানবো। তো ফার্স্টে আমরা একমুখী বিদ্যুৎ সম্পর্কে আলোচনা করি। অর্থাৎ যে বিদ্যুৎ বা তড়িতের মান কারেন্ট সময়ের সাথে দিক পরিবর্তন করে না, তখন তাকে বলা হয় একমুখী বিদ্যুৎ বা ডাইরেক্ট কারেন্ট। অর্থাৎ কারেন্টের মানটা সময়ের সাথে দিক পরিবর্তন করবে না। যেরকম যদি আমরা বলি একটা গ্রাফে দেখি যে এইদিকে সময়, এইদিকে হচ্ছে কারেন্ট, তাহলে যে এটা হচ্ছে কারেন্ট। তো এই কারেন্টের মানটা সময়ের সাথে দিক পরিবর্তন করেনি, এটাকে বলা হয় ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। সকল ব্যাটারিতে ডাইরেক্ট কারেন্ট সঞ্চিত অবস্থায় থাকে, তাছাড়া ব্যাটারিতে এসি কারেন্ট থাকে না। এবার আমরা দেখব পরিবর্তনশীল বিদ্যুৎ বা এসি কারেন্ট। তাহলে আমরা জানি আগে পরিবর্তনশীল বিদ্যুৎ বা এসি কারেন্ট কাকে বলে। যে সকল কারেন্ট বা বিদ্যুৎ সময়ের সাথে এদের দিক এবং মান পরিবর্তন হয় বা ওঠানামা করে তাকে বলা হয় পরিবর্তনশীল বিদ্যুৎ বা এসি কারেন্ট। আমরা যদি একটা চিত্র দেখি তাহলে এটা যদি হয় সময় এবং এটা যদি আমাদের সেই গ্রাফটা হয়, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের মান এবং দিক সময়ের সাথে পরিবর্তন হয়েছে, এজন্য এটাকে বলা হয় পরিবর্তনশীল বিদ্যুৎ বা এসি কারেন্ট। তাহলে আজকে আমরা ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি অধ্যায় হতে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ অর্থ কি এবং বিদ্যুৎ কখন কোথায় কিভাবে প্রথম আবিষ্কৃত হয়েছে, বিদ্যুতের প্রকারভেদ, এই বিষয়টি আমরা জানলাম। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিদ্যুৎ প্রয়োগের ফল, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায়, এই বিষয়টি হচ্ছে মূলত বিদ্যুৎ প্রয়োগের ফল। তো বিদ্যুৎ প্রয়োগের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায় আমরা একটু লিখে ফেলি। এক নম্বর হচ্ছে তাপীয় ফল, দুই নম্বর হচ্ছে চুম্বকীয় ফল, তিন নম্বর হচ্ছে রাসায়নিক ফল,
আর 4 নম্বর হচ্ছে শরীরবৃত্তীয় ফল। বৃত্তীয় ফল অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের ফলে এই সকল প্রতিক্রিয়া দেখা যায়, একটা তাপীয় প্রতিক্রিয়া, একটা চৌম্বকীয় প্রতিক্রিয়া, একটা রাসায়নিক প্রতিক্রিয়া, একটা শরীরবৃত্তীয় প্রতিক্রিয়া। তো প্রতিটি বিষয় নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাপীয় ফল। অর্থাৎ কোন পরিবাহী বা কোন পদার্থের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহী বা ওই পদার্থটি উত্তপ্ত হয়, অর্থাৎ গরম হয়। এটাই মূলত হচ্ছে তাপীয় ফল। অর্থাৎ যেরকম এই প্রক্রিয়াতে কি কাজ করে, এই প্রক্রিয়াতে যেরকম বৈদ্যুতিক হিটার, তারপর বাল্ব, এগুলা কাজ করে। অর্থাৎ কোন একটা পরিবাহী বা পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপটা উৎপন্ন হয় এটাই মূলত হচ্ছে তাপীয় ফল। এবার আমরা 2 নম্বর আলোচনা করব চুম্বকীয় ফল নিয়ে। চুম্বকীয় ফলটা কি? যদি কোনো পরিবাহী বা পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহী বা পদার্থের চারিপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, অর্থাৎ ওই পরিবাহীটা একটা চুম্বকের ন্যায় আচরণ করে। এই ফলাফলটা বা এই ঘটনাটাকে বলা হয় চুম্বকীয় ফল। তো চুম্বকীয় ফল কোথায় আমরা দেখতে পাই? আমরা চুম্বকীয় ফল দেখতে পাই বৈদ্যুতিক ঘন্টার ক্ষেত্রে, আমরা চুম্বকীয় ফল দেখতে পাই মোটরের ক্ষেত্রে, আমরা চুম্বকীয় ফল দেখতে পাই জেনারেটরের ক্ষেত্রে, ইত্যাদি ক্ষেত্রে চুম্বকীয় ফল আমরা লক্ষ্য করি। 3 নম্বর হচ্ছে রাসায়নিক ফল। রাসায়নিক ফল কি? যদি আমরা এক একটু অম্ল মিশ্রিত পানি নিই এবং পানির মধ্য দিয়ে যদি বিদ্যুৎ চালনা করি বা বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে পানিটি উত্তপ্ত হবে বা ওই পানিটি হাইড্রোজেন এবং অক্সিজেনে বিশ্লেষিত হবে, অর্থাৎ ভেঙে যাবে। এক অংশে হাইড্রোজেন, একটা অংশে অক্সিজেন। এই যে পানিটা বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করলো, এইটাই মূলত হচ্ছে রাসায়নিক ফল। অর্থাৎ আমার ছিল পানি আর পানিটা এখন হয়ে গেল হাইড্রোজেন আর অক্সিজেন। তো এটা আমরা কোথায় দেখতে পাই? ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রে রাসায়নিক ফল আমরা দেখতে পাই। এবার 4 নাম্বার হচ্ছে শরীরবৃত্তীয় ফল। অর্থাৎ শরীরবৃত্তীয় ফলটা কি? যে আমাদের মানে অনেক সময় অসাবধানতা জনিত কারণে বা যাই হোক মানে বিদ্যুতের শক করে আমাদেরকে, অর্থাৎ বলি আমরা যে ওই মানুষটাকে কারেন্টে ধরেছে বা ওই মানুষটাকে বা ওই ছেলেটাকে কারেন্টে শক করেছে, তো এর ফলে আমাদের শরীরে কিছু বিদ্যুৎ প্রবেশ করে। তো আমরা যদি ওই ছেলেটা বেঁচে যায় বা ওই মানুষটা যদি বেঁচে যায় তাহলে ওই বিদ্যুৎটা কিন্তু ওই মানুষের শরীরে থেকে যাচ্ছে। তো এটা ফলে যে বিদ্যুতের অপচয় হলো এটাই মূলত শরীরবৃত্তীয় ফল। তো বিদ্যুৎ প্রয়োগের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায় সেই বিষয়গুলো আমরা লিখে আলোচনা করলাম। এখন আমি অ্যাটমের গঠন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে পরমাণু, অর্থাৎ একটা পরমাণু কি কি উপাদান নিয়ে গঠিত এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা কিছু কথা জেনে নিই। সকল পদার্থ, সেটা হোক কঠিন, তরল অথবা বায়বীয়, এই সকল পদার্থ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে মূলত বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে বলা হয় মূলত অণু। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলা, এগুলাও এক একটা স্বাধীন বা এর মধ্যে ভাঙলে আর কিছু পাবো না এমন বিষয় না। এই এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে ভাঙলে যে আমরা আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাই তাকে বলা হয় পরমাণু। তো এখন আমরা জানবো পরমাণু কাকে বলে। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন ভাবে চলতে পারে না বা আমরা এটাকে খালি চোখে দেখতেও পাই না। এবার আমরা পরমাণুর গঠন যেহেতু আলোচনা করব তাহলে পরমাণু কি কি উপাদান দ্বারা গঠিত এই বিষয়টি আমরা জানবো। একটা পরমাণুর দুইটি উপাদান থাকে, অর্থাৎ আমরা যদি একটা পরমাণুকে ভাঙি পরমাণু, তাহলে পরমাণুতে দুইটি উপাদান থাকবে। একটা হচ্ছে এক নাম্বার হচ্ছে নিউক্লিয়াস আর 2 নাম্বার হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। নিউক্লিয়াস বহির্ভূত অংশ অর্থাৎ যে একটা পরমাণু দুইটা উপাদান নিয়ে গঠিত, একটা উপাদান হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। তাহলে আমরা প্রথমে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিয়াস।
নিউক্লিয়াস কাকে বলে বা নিউক্লিয়াস কি কি উপাদান দ্বারা গঠিত এই বিষয়টি আমরা এখন দেখব। একটা পরমাণু নিউক্লিয়াস মূলত দুইটা উপাদান দ্বারা গঠিত। একটা হচ্ছে প্রোটন, প্রোটন প্লাস নিউট্রন, এই দুটি উপাদান দ্বারা নিউক্লিয়াস গঠিত। তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে নিউক্লিয়াস দুইটা উপাদান দ্বারা গঠিত, একটা উপাদান প্রোটন এবং আরেকটা উপাদান হচ্ছে নিউট্রন। তো এই প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত আর নিউট্রনটা হচ্ছে চার্জ নিরপেক্ষ। তো নিলস বোর 1913 সালে উনি প্রোটন এবং নিউট্রন দিয়ে যে নিউক্লিয়াস গঠিত এই কথাটি বলেন, এবং এই কথাটি বলার ফলে সবাই জানতো যে নিউক্লিয়াসে শুধুমাত্র দুটো উপাদান থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা উপাদান হচ্ছে নিউট্রন। তো এরপরে আর কিছু পরে কিছু গবেষণার ফলে এখানে আরো কিছু কণার অস্তিত্ব পাওয়া গেছে। সেই কণাগুলো হচ্ছে মেসন কণা, নিউট্রিনো কণা, নিউট্রিনো কণা, পজিট্রন কণা ইত্যাদি। এই সকল কণাগুলোর অস্তিত্ব পরবর্তীতে নিউক্লিয়াসের মধ্যে পাওয়া গেছে, কিন্তু এই সকল কণাগুলো সবসময় মানে উপস্থিত থাকে না বা এই সকল কণার অস্তিত্ব সবসময় পাওয়া যায় না। এজন্য মূলত বলা হয় যে নিউক্লিয়াস দুইটি উপাদান দ্বারা গঠিত, একটা প্রোটন এবং একটা নিউট্রন। এরপর আমরা জানবো যে নিউক্লিয়াস বহির্ভূত অংশে কি থাকে। নিউক্লিয়াস বহির্ভূত অংশে কি কি থাকে? নিউক্লিয়াস বহির্ভূত অংশে মূলত শুধুমাত্র ইলেকট্রন থাকে। আমরা কি জানলাম যে এখানে ইলেকট্রন থাকে, ইলেকট্রন, এবং ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, নেগেটিভ চার্জ যুক্ত, অর্থাৎ ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, এবং এটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকল ইলেকট্রন একটা কক্ষপথে থাকে না, বিভিন্ন কক্ষপথে বিভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ বিভিন্ন কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা বিভিন্ন রকমের। অর্থাৎ প্রথম কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষপথে ঠিক সে কটা ইলেকট্রন থাকবে না, সেখানে বেশি ইলেকট্রন থাকবে। আমরা দেখব যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন মানে কোন নিয়ম মেনে চলে বা কয়টি করে ইলেকট্রন থাকে এই বিষয়টি আমরা দেখব। তাহলে এখন আমরা দেখব বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন, বিভিন্ন কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ বিভিন্ন কক্ষপথে কতগুলা করে ইলেকট্রন থাকে এই বিষয়টি জানবো। এটা আমরা একটা সহজ সূত্রের সাহায্যে মনে রাখতে পারি যে 2n², অর্থাৎ বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন 2n², এই সূত্রটি মেনে চলে। অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে সমান 2 × 1² মানে দুইটি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে 2 × 2² মানে 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে 2 × 3² মানে 18টি, চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকে 2 × 4² মানে 32টি। অর্থাৎ বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন এইভাবে থাকে, অর্থাৎ 2n² এই রুলসটি মেনে থাকে। অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে 18টি এবং চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকে 32টি। তাহলে বিভিন্ন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকে সেই বিষয়টি আমরা জানলাম। এখন যদি আমরা দেখি যে একটা অ্যাটমের গঠন কেমন হয়, তাহলে এখন আমরা কপার বা তামা, এই তামার অ্যাটমের গঠন প্রণালীটা আমরা দেখব।
তাহলে আমাদের এখন দেখবো হচ্ছে কি কপার বা তামা, কপার বা তামার ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস অর্থাৎ তামা বা কপারের ইলেকট্রন গুলা কি অবস্থায় থাকে, অর্থাৎ কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকে, এই বিষয়টি আমরা দেখবো এখন। তাহলে কপারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29, কপারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29। তাহলে আমরা যদি একটা প্রথম কক্ষপথে ইলেকট্রন দেখি আমরা, অতএব প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আমরা জানি প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টি, তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি আমাদের 8টি। এরপরে যদি আমরা দেখি যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কতটি 18টি, তাহলে আমাদের কয়টি হয়েছে 18 আর 2 20 আর 8 28টি, আমাদের মোট ইলেকট্রন আছে 29টি। তাহলে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি, তাহলে মোট আমরা এখান থেকে 29টি ইলেকট্রন পেলাম। এখন আমরা যদি এটা দেখি তাহলে এটা হচ্ছে কপার অ্যাটমের নিউক্লিয়াস। এরপরে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে 8টি, এরপরে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 18টি, তিন চার পাঁচ ছয় সাত আট নয় 18টি, এবং শেষ কক্ষপথ অর্থাৎ চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে আমাদের 1টি। আমরা 2টি করে ইলেকট্রন এক জায়গায় দিয়েছি কারণ আমরা জানি যে ইলেকট্রন সর্বদা জোড়ায় জোড়ায় অবস্থান করে, অর্থাৎ একটা জায়গায় 2টা করে ইলেকট্রন থাকবে, ইলেকট্রন কখনো একা একা অবস্থান করে না, এই জন্য আমরা 2টা করে ইলেকট্রন একসাথে দিয়েছি। তাহলে আমরা কপার 29 বা তামার ইলেকট্রন বিন্যাসটি দেখলাম যে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টি, তারপরে থাকে 8টি, তারপরে 18টি, তারপরে থাকে 1টি। তাহলে এখান থেকে আমরা অ্যাটমের গঠন প্রণালীটা বুঝতে পারলাম, কিন্তু অ্যাটমের গঠন প্রণালী প্রথমে কিভাবে আসছে বা কোথা থেকে অ্যাটমের গঠন প্রণালী সম্পর্কে বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করেছেন সেই বিষয়টি আমরা এখন জানব। অ্যাটমের গঠন প্রণালী আবিষ্কারের অলৌকিক ঘটনা। তাহলে অ্যাটমের গঠন প্রণালী আবিষ্কারের অলৌকিক ঘটনা এই বিষয়টি আমরা জানব। ডেনমার্কের একজন বিজ্ঞানী বা ডেনমার্কের একজন প্রখ্যাত ব্যক্তি বা পণ্ডিত নিলস বোর, উনি অ্যাটমের গঠন প্রণালী আবিষ্কারের জন্য বহু বছর সময় ব্যয় করেছেন এবং এটা নিয়ে চিন্তা করেছেন, কিন্তু উনি অ্যাটমের মডেল নিয়ে আসতে পারেননি বা তিনি বলতে পারেননি যে অ্যাটমটা এরকম ভাবে গঠিত। তো এরপরে উনি একদিন বলেন যে কিভাবে তিনি অ্যাটমের গঠনটা জানতে পারলেন, এই বিষয়টি উনি যখন বলেন তখন ওনার বক্তব্য হচ্ছে উনি একদিন ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখছেন যে উনি একটা সূর্যের উপরে বসে আছেন এবং সূর্যটি হচ্ছে গ্যাস দ্বারা পরিপূর্ণ এবং গ্রহগুলো তাকে কেন্দ্র করে বা তার চারিপাশ দিয়ে শোষ করে অতিক্রম করছে, অর্থাৎ খুব দ্রুত অতিক্রম করছে। এবং তিনি লক্ষ্য করলেন যে সূর্যের সাথে গ্রহগুলো একটা সুতার সাহায্যে বাঁধা আছে। এরকম ভাবে কিছু সময় চলতে থাকার পরে হঠাৎ গ্যাসগুলো জমে গেল এবং গ্রহগুলো এবং সূর্যটা ঠান্ডা হয়ে গেল এবং শক্ত আকার ধারণ করলো। এরপরে আস্তে আস্তে সকল গ্রহগুলো ঘোরা বন্ধ হয়ে গেল এবং সূর্যটি নিভে গেল। তো উনি এইখান থেকে যখন তিনি ঘুম থেকে জাগ্রত হলেন এবং তিনি বললেন যে এটাই মূলত অ্যাটমের গঠন প্রণালী, বা উনি এটাকেই বললেন অ্যাটমের মূল ভিত্তি বা অ্যাটমটা কিভাবে গঠিত, এই বিষয়টা উনি এটার সাথে ব্যাখ্যা দিলেন
এবং এই স্বপ্নের জন্য উনি 1922 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এই যে উনি এই স্বপ্নটা দেখেছিলেন বলে অ্যাটমের একটা স্ট্রাকচার বা গঠন দাঁড় করাতে পেরেছিলেন, এবং এটার জন্য বিজ্ঞান বা বর্তমান পদার্থবিজ্ঞান অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং এটার গুরুত্ব বা এটার তাৎপর্য অস্বীকার করা সম্ভব না। তাহলে আমরা আজকে জানলাম যে অ্যাটমের গঠন প্রণালী আবিষ্কারের অলৌকিক ঘটনা, যেটা খুবই মজার একটা ঘটনা। কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। তো ফার্স্টে আমরা কারেন্ট সম্পর্কে আলোচনা করি, যে কারেন্ট কাকে বলে। কোন পরিবাহী বা কোন পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকেই বলা হয় কারেন্ট। অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় তাকেই বলা হয় কারেন্ট। কারেন্টের প্রতীক আই, অর্থাৎ কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়, আর এর একক অ্যাম্পিয়ার, আর এবার আমরা জানবো ভোল্টেজ কাকে বলে। ভোল্টেজ মূলত হচ্ছে বৈদ্যুতিক চাপ, অর্থাৎ বৈদ্যুতিক চাপকেই বলা হয় ভোল্টেজ। ভোল্টেজের প্রতীক ভি, আর এর একক হচ্ছে ভোল্ট। তাহলে আমরা কারেন্ট এবং ভোল্টেজ সম্পর্কে জানলাম, এবার জানবো আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে। রেজিস্ট্যান্স কাকে বলে? কোনো একটা পরিবাহী বা কোনো একটা পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সময় যে ধর্মের জন্য বাধাগ্রস্ত হয় বা বাধাপ্রাপ্ত হয়, এই ধর্মটাকেই বলা হয় রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয়, মানে এর প্রতীক আর, এর একক ওহম। তাহলে আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স কাকে বলে, এর প্রতীক এবং এর একক জানলাম। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।